হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। ঈশার দিকে ঝুঁকে তার মুখে ফু দেয় ভিড়। মুখের সামনে চুলগুলো সরে যায়। ঈশা মুখ ফিরিয়ে নেয়। ভিড় ঠান্ডা গলায় বলে, যাবি চলে। কি দিয়ে যাবি বলতো? এই পা দিয়ে? তার কণ্ঠে হিংস্র ইঙ্গিত। তাই তো, ওয়েট বলে বীর ঈশার পায়ের পাতা হালকা একটু চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। বীর হঠাৎ চিৎকার করে ওঠে, গার্ডস! তার গলার চিৎকার যেন ঘরের দেওয়াল কাঁপিয়ে তোলে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের দরজা ছুটে আসে কয়েকজন গার্ড। ঘরের বাতাস ভারী, নিঃশব্দ, শুধু বীরের গম্ভীর শ্বাস আর আগুন ঝরা দৃষ্টি। বীর চোখ তুলে তাকায় গার্ডদের দিকে, চোখে হিংস্র উন্মাদনা, ঠোঁটে ঠান্ডা এক বিকৃত হাসি। আগুনের ব্যবস্থা করো, আর একটা মোটা লোহার রড এখনই আনো। ভয় কাঁপুনি গার্ডদের শরীরেও ছড়িয়ে পড়ে। তবুও কেউ মুখ তুলে তাকানোর সাহস করে না, শুধু মাথা নত করে আদেশ শোনে এবং দ্রুত বেরিয়ে যায় প্রয়োজনীয় সামগ্রী আনতে। ঈশা এক কোণে সিটিয়ে বসে আছে, চোখ দুটো বিস্ফারিত, নিঃশ্বাস গলা আটকে আসে। সে জানে ভয়ঙ্কর কিছু হবে তার সাথে। কিছুক্ষণ পর গার্ডরা ফিরে আসে। তাদের হাতে একটা লোহার চেম্বার, যার মধ্যে জ্বলছে লালচে কয়লা। তার উপরে বসানো একটা মোটা লোহার রড, যেটা ধীরে ধীরে তপ্ত হয়ে উঠেছে, একেবারে লাল হয়ে আগুনের মতো জ্বলছে। ঘরের অন্ধকারে রডের জ্বলন্ত আভা ছড়িয়ে পড়ছে। বীর সেই রডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার চোখে পাথরের মতো শীতলতা। তারপর ধীরে ধীরে রডটা হাতে তুলে নেয়। ঈশার বুক কেঁপে ওঠে, ভয় তার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে, ভীরতায় নয়, নিরুপায়ের কান্নায়। বীর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ঈশা আতঙ্কে বিছানার এক প্রান্তে সরে যেতে থাকে, কিন্তু তার পা যেন শরীরের সঙ্গে আর কাজ করছে না। বীর ইশারা করে গার্ডকে। গার্ডদের ভেতর থেকে রানিয়া এগিয়ে আসে। বাকিরা ঝাঁপিয়ে পড়ে ঈশার উপর। ঈশা ছুটতে চাইলে পারে না। দুজন তার হাত চেপে ধরে রাখে, আর দুজন পা দুটো শক্ত করে ধরে রাখে বিছানার সঙ্গে। সে চিৎকার করতে চায়, কিন্তু ভয় আর কান্নায় তার গলা রুদ্ধ হয়ে গেছে। বীর এগিয়ে আসে। তার হাতে এখন সেই লালচে আগুনের পোড়া রড। তার কণ্ঠে অদ্ভুত রকমের শান্তি, ভয়ানক ঠান্ডা। কি হলো? চলে যাবে বেব? এই পা দিয়ে? তাই তো ভাবছ? ঈশার মাথা ঝাঁকায়, দুঃখী ভঙ্গি মাথা ঝাঁকায়, যার মানে না, সে কষ্ট পাচ্ছে, এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। যার কথা ভাবছ, কিন্তু তোমাকে তো আমি আর হাঁটার মতো অবস্থায় রাখবো না। আর পা দিয়ে তুমি কি করবে বলো তো? তুমি কিছু চাওয়ার আগেই আমি সব হাজির করে এনে দেব তোমার পায়ের কাছে। এই পৃথিবীর যা কিছু সুন্দর, যা কিছু বিলাসবহুল, যা কিছু চাওয়া যায় সব দেব। কিন্তু শুধু এটা চাইবে না, মুক্তি। কারণ রাজবীর আলভারেজ বেঁচে থাকতে তুমি তার কাছ থেকে মুক্তি পাবে না। আমি যদি মরেও যাই, তাও তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। তোমার কাছে অন্য কেউ আসার সব রাস্তা আমি বন্ধ করে দেব। বীর কথা বলার ফাঁকে হাঁটু গেড়ে বসে যায় ঈশার সামনে। তার চোখ পড়ে ঈশার ছোট ছোট কোমল পায়ের পাতায়। সে একটা পা এক হাতে শক্ত করে ধরে। ঈশা তখন আতঙ্কে কাঁপছে, ছটফট করছে, কাঁদছে, আকুতি মিনতি করছে, না, দয়া করুন, এমন করবেন না প্লিজ। বীরের ঠোঁটে এক বিদ্রূপ হাসি টেনে বলে, দয়া? ওটা তো আমি করতে জানি না, লিটল হার্ট। তবে চিন্তা করো না, কষ্টটা খুব বেশি দিই না আমি। আর তুমি তো আমার জান, তোমাকে কি আমি কষ্ট দিতে পারি বলো? বলতে বলতেই সে ধীরে ধীরে সেই জ্বলন্ত রডটা ঈশার পায়ের কাছে লাগাতে নিলেই ঈশা চিৎকার করে কেঁদে ওঠে, আমি কোথাও যাব না, আমি যাব না। আমি আপনার কাছেই থাকবো, দয়া করুন, দয়া করুন। বলতে বলতে কেঁদে ওঠে ঈশা। বীর তখনও মুখে ঠান্ডা অভিব্যক্তি নিয়ে বলে ওঠে, হ্যাঁ, কি বললেন? শুনতে পেলাম না তো ম্যাডাম। ঈশা ছটফট করে গলার সবটুকু জোর দিয়ে বলে, আমি কোথাও যাব না, আপনার কাছেই থাকবো, আমি যাব না। এমনটা করবেন না প্লিজ। বীর এবার উঠে দাঁড়ায়, ঠোঁটে সে হিংস্র বিজয়ের হাসি।
গুড, ভেরি গুড। তুমি কোথাও যেতেও পারবে না। আমি তোর বর্তমান, আমি তোর ভবিষ্যৎ। আর যদি কখনো গলার আওয়াজ দেখি, তবে এর থেকেও ভয়ঙ্কর কিছু হবে, মনে রাখিস। আমাকে খারাপ হতে বাধ্য করিস না। বলেই বীর রডটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। লোহার রডটা ঠক করে শব্দ করে পড়ে। শুধু একটা জিনিস স্থির, ভয়ের রাজত্বে ঈশার মুক্তির আর কোনো একমাত্র পথ নেই। বীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার চোখে। তার চোখ দুটো লালচে, ক্লান্ত নয়, উন্মাদনা আর আধিপত্যের ভরা। মেয়েটার চোখে জলের কণা আর কাঁপুনি যেন তার হৃদয়ে বিন্দুমাত্র দয়া জাগায় না, বরং এক ধরনের তৃপ্তি এনে দেয়। তার ইশারাতে গাডরা ঈশাকে ছেড়ে দেয়। ঈশা মুক্তি পেতে নিজেকে এক কোণে গুটিয়ে নেয়। বিছানার এক কোণে চুপচাপ সিটিয়ে বসে পড়ে। গায়ে কাপড়টা এলোমেলো, চোখ দুটো ফোলা, শ্বাস দ্রুত আর অসংলগ্ন। তার চোখ মুখে ভয়ের চাপ স্পষ্ট। ভয়ে কাঁপছে সে। তার চোখ মাটিতে পড়া জ্বলন্ত রডে নিবদ্ধ। বীর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করছে। একটা ঠান্ডা নির্মম তৃপ্তি আর বুকের ভেতর কাঁপছে। দেখো কি সুন্দর করে ভয় পেয়ে গুটিয়ে গেছে। মনে মনে হাসছে সে। এমনটা করতো না সে। না, সত্যি করতো না, যদি ঈশা মুখের উপর কথা না বলতো যে সে চলে যাবে, তার কাছে থাকবে না, আর এই রাজত্বে আর থাকতে চায় না, এগুলো মানতে পারে না বীর। বীর জানে মেয়েটার ভেতরে এক ধরনের তেজ আছে, আর এই তেজটাই তার সহ্য হয় না। এই মেয়ে বিদ্রোহ শুরু করার আগে তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিবে সে। চিৎকার করে ভয় দেখিয়ে নয়, ভেতর থেকে এমনভাবে মেনে নিতে বাধ্য করবে যেন ইচ্ছার বিরুদ্ধেও তার সাথে থাকতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে তার সাথে। তোকে আমি মারবো না, আঘাত করব না, এমনভাবে ঘিরে ফেলবো যাতে কোনোদিন তোর মাথায় আমাকে ছেড়ে যাওয়ার চিন্তাটাও না আসে। বীর নিঃশব্দে দাঁড়িয়ে, তার চোখ যেন একটা তীক্ষ্ণ ছুরির মতো স্থির হয়ে রয়েছে ঈশার দিকে। মেয়েটার গায়ে এখনও সেই সস্তা দেখতে জামাটি। কান্না থেমে গেলেও মুখে ভয়ের ছাপ এখনো স্পষ্ট, শ্বাস অগোছালো। বীর কিছুক্ষণ তাকিয়ে থাকে শান্ত কিন্তু ঠান্ডা আগুনে জ্বলতে থাকা চোখে। তারপর হঠাৎ সে একদম গম্ভীর কণ্ঠে ডাক দেয়, মারিয়া এলেনা। ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী পরিচারিকা তড়িৎ প্রক্রিয়ায় এগিয়ে আসে। তার মুখে স্পষ্ট উদ্বেগ, কণ্ঠ জড়ানো, জি স্যার। বীর চোখ নামায় না। ঈশার শরীরের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলে ওঠে, ওর শরীরে এখন এই সস্তা জামা কেন? তার গলায় বিরক্তি আর দম্ভের কাঁপন। তোমাদের এখানে রাখা হয়েছে কেন? তোমরা কি ভুলে যাচ্ছ ওকে? রাজবীর আলভারেজের বউয়ের গায়ে এই কাপড় কতটা অসম্মানজনক দেখায়। ভীর এবার সরাসরি মারিয়ার চোখে তাকায়। তোমাদের কাজ কি? ওকে কিভাবে সাজাতে হয় তা যদি এখনো না জানো, তাহলে তোমরা এখানে থাকার যোগ্য না। মারিয়া দ্রুত মাথা নিচু করে নেয়, কাপা কণ্ঠে বলে, ভুল হয়ে গেছে স্যার, আমি এখনই ঠিক করে দিচ্ছি। বীর আবার ঈশের চোখে তাকায়, যেখানে ভয়, অভিমান আর অব্যক্ত প্রশ্ন ভেসে উঠেছে। তার ঠোঁটে ঠান্ডা একটা হাসি খেলে যায়। তার মন মস্তিষ্ক জুড়ে সবসময় এই মেয়েটিই থাকে। এই যে এখন সে তার চোখের সামনে, এটাই তার জন্য আলাদা একটা প্রশান্তি। এই মেয়ে তার সামনে থাকলেই তার ভালো লাগে। তৈরি কর ওঠে, শক্ত গলায় বলে বীর, আমরা আজকেই রওনা দিব মেক্সিকোর উদ্দেশ্যে। বীর আর কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে যায় কটকটিয়ে, ভারী পদক্ষেপ। তার চলে যাওয়া যেন পুরো ঘরের ভেতর থেকে বাতাস টেনে নিয়ে গেল। বাইরে ডিয়েগো ইতোমধ্যে মেক্সিকো ফেরার প্রস্তুতি নিচ্ছে। গুয়াতেমালা এখন সম্পূর্ণ বীরের নিয়ন্ত্রণে। একটি জয়ী রাজ্যের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এই রাজ্য ছেড়ে যাওয়ার পর সেটাই তাদের থাকবে। তার দখলকৃত রাজ্যের মধ্যে এখন গুয়াতেমালাও একটি। বাইরে প্রাইভেট জেট প্রস্তুত। মারিয়া এলেনা ধীরে ধীরে ঈশার দিকে এগিয়ে আসে, তার কণ্ঠে মৃদু সুর, ম্যাম। কাছে যেতে ঈশা ভয় পেয়ে এক ঝটকায় দূরে সরে যায়, চোখ দুটো বিস্ফারিত। মারিয়া হালকা গলায় শান্তভাবে বলে, আমি ম্যাম, ভয় পাবেন না। ঈশা কিছুক্ষণ তাকিয়ে থাকে গোল গোল চোখে। সে বোঝে উঠতে পারছে না কিছুই।
তারপর হঠাৎ মারিয়া এলেনা কোমর জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। গলা চিরে বেরিয়ে আসে এক অসহায় মেয়ের কান্না। তার কান্না যেন কোনো এক বন্দি পাখি, আত্মচিৎকার। ঘরের বাতাস ভারী হয়ে আসে। এক গার্ড এসে ঈশার হাত টেনে ধরে, নরম গলায় বলে, ম্যাডাম, বসের আদেশ, আপনাকে তৈরি হতে হবে। আমাদের শীঘ্রই মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিতে হবে। তারা ঈশাকে নিয়ে যায়। গোলাপের পাপড়ি ভরা উষ্ণ বাথটাবে বসানো হয় তাকে। মেলায়েম হাতগুলো আর লম্বা চুল শ্যাম্পু মাখিয়ে দেয়। সুগন্ধে ভেসে বেড়ায় চারপাশে, কিন্তু এই আভিজাত্য যেন তাকে গিলে খাচ্ছে। সে কোনোদিনও এমন কিছুই চায়নি। শাওয়ার শেষ। তার গায়ে পরিয়ে দেওয়া হয় সাদা ফ্লোরাল গাউন, পবিত্রতার সঙ্গে এক অদ্ভুত বন্দিত্বের প্রতীক। তার আসল রূপ উন্মোচিত হয় মিশ্রণ ত্বক, ভেজা চুলে চলচলে মুখ, যেন কোনো রূপকথার রাজ্যের বন্দি রাজকন্যা। রানিয়া হেয়ার ড্রায়ারে উষ্ণ হাওয়ায় তার লম্বা চুল শুকিয়ে দেয়। মারিয়া এলেনা তার ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল আঁকে। তার চোখের গভীরে এখনো ভয় জমে আছে, কিন্তু তবুও সৌন্দর্যে আলো ফুটে উঠেছে। মারিয়া লক্ষ্য করে ঈশার হাত ও গলা ফাঁকা। প্রশ্ন করলেও ঈশা কোনো জবাব দেয় না, কেবল চোখ নামিয়ে রাখে। মারিয়া কোনো কথা না বলে সাদা মুক্তোর মালা পরিয়ে দেয় তার গলায়। আর ছোট দোল শেষ ছোঁয়া হিসেবে আরেকজন এসে তার পায়ে হালকা সিলভার হিল পরিয়ে দেয়। সব প্রস্তুতি শেষ। তারা ঈশাকে নিয়ে বের হয় বাইরের দিকে। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টার ইতিমধ্যে ঘুরছে। গর্জন যেন বীরের উপস্থিতির আগমন ঘোষণা। মারিয়া এলেনা ঈশাকে বসিয়ে দেয় ভেতরে। ঈশা পুরোপুরি পাথর হয়ে বসে আছে। কোনো অনুভূতির ঝলক নেই, যেন সে এখন কেবল একটি সুন্দর সাজানো মূর্তি। মারিয়া এলেনা তার দিকে একবার তাকিয়ে নিঃশ্বাস ফেলে চলে যায়, কারণ ভিড় আসতে চলেছে আর এখানে আর কারো থাকার অনুমতি নেই। বেরিয়ে আসে বীর। সাদা ক্রিস শার্টের বোতামগুলো গলার কাছে খোলা। তার নিচে টান টান বুকের পেশি হালকা দেখা যাচ্ছে। কালো ফিল্টিং প্যান্ট আর তার উপরে গা ছমছমে কালো লম্বা কোট হাওয়ায় সামান্য দুলছে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রী, তীক্ষ্ণ চোয়াল, লম্বা ঘন কালো চুল জেল দিয়ে নিখুঁতভাবে পিছনে সেট করা। গত 2 দিন তার চোখে যে হিংস্র দহন ছিল, আজ তা নেই। চেহারা এখন শান্ত, কিন্তু সেই শান্তি যেন আগ্নেয়গিরির সুপ্ত গর্জন, যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। বীর ধীর ভারী পদক্ষেপে হেঁটে আসে হেলিকপ্টারের দিকে। রটার ব্লেডের মতো আকাশে গর্জন তুলেছে, কিন্তু তার চলার ছন্দে কোনো তাড়াহুড়ো নেই, যেন গোটা পৃথিবী তার অপেক্ষায়। হেলিকপ্টারে উঠতে একজন গার্ড এগিয়ে আসে, দরজা বন্ধ করে দেয়। বীর সামান্য ঝুঁকে ভেতরে ঢোকে। তার চোখ সঙ্গে সঙ্গে খুঁজে পায় ঈশাকে। তার চোখের দৃষ্টি নরম হয়। এই চেহারায় আলাদা একটা সৌন্দর্য মিশে আছে, যা তাকে শান্তি দেয়। ঈশা জানালার দিকে মাথা হেলিয়ে বসে আছে। তার লম্বা চুলগুলো সিটের উপর ছড়িয়ে পড়েছে। আলো এসে পড়ে তার মুখে। বীরের দৃষ্টি শীতল হয়ে আসে, কিন্তু তা কোনো শত্রুতার নয়, এক গভীর অধিকারী শান্তি। ঈশার মুখের কোমল রেখাগুলো, তার ত্বকের আভা, এই অপরূপ সৌন্দর্য সবকিছু ভিড়ের মনে হয় এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয়। এই মেয়েটাই তার নিজের হাতে মুঠোয় বন্দি। যেমন করে হোক চিরকাল সে তাকে তার কাছেই রাখবে। এই ঈশার জন্য সে সব কিছু জ্বালিয়ে দিতে পারে, তবুও তাকে ছেড়ে দেবে না। বীর এসে ধীরে বসে তার পাশে। ঈশা কোনো কথা বলে না, চোখ জানালার বাইরের দিকে স্থির। হেলিকপ্টারের রটার ব্লেডের প্রচণ্ড গর্জন আকাশ চিরে এগোচ্ছে। নিচে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গুয়াতালেমার শহর। পাহাড় আর জঙ্গল সব কিছু যেন ক্রমে মুছে যাচ্ছে, ঠিক যেমন ঈশার পুরনো জীবনের স্মৃতি মুছে দিয়েছে বীর তার জীবন থেকে। বীর ঈশার পাশে বসে, তার দৃষ্টি স্থির, তীক্ষ্ণ, গাঢ় আর অদ্ভুতভাবে শান্ত। মাঝে মাঝে রটার ব্লেডের কম্পনে ঈশার চুলগুলো সামনে দুলে এসে বীর কাজ ছুঁয়ে যাচ্ছে, যা বীরকে অদ্ভুতভাবে তৃপ্তি দিচ্ছে।
ঈশা জানালার বাইরে তাকিয়ে থাকে, কিন্তু জানালার উপরে দৃশ্যগুলো আর তার চোখে পৌঁছায় না। তার চোখের গভীরে কেবল অচেনা শূন্যতা, যেন পৃথিবীর সব রং মুছে গেছে। কিন্তু বীর জানে এই শূন্যতার ভিতরে কোথাও তেজ আছে, আগুন আছে, আর সে আগুন চিরকাল নিজের মুঠোয় রাখতে চায়। একসময় বীর সামান্য এগিয়ে আসে, তার কোনো সিটের আর্মরেস্টে ভর দিয়ে মুখ ঠিক ঈশার পাশেই থামায়। তার চোখ ঈশার মুখে প্রতিটি রেখা অনুসরণ করে, নাকের ধার, ঠোঁটের হালকা কাঁপন, পাপড়ি ছায়া। এ যেন কোনো শিকারী তার সবচেয়ে মূল্যবান শিকারকে গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে, কিন্তু ক্ষতি করার জন্য নয়, বরং এমনভাবে বন্দি রাখতে চায় যেন সে আর কখনো পালাতে না পারে। হেলিকপ্টার ক্রমে মেক্সিকোর সীমান্তের দিকে এগোচ্ছে। নিচে নদী, বনভূমি, মরুভূমি, সব কিছু পেরিয়ে হেলিকপ্টারের গর্জন ধীরে ধীরে স্মিত হয়। অবতরণের সাথে সাথে গোয়াতালাহারার বাতাস ছড়িয়ে পড়ে কেবিনে। ঈশা জানালার পাশে হেলান দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে। তার নিঃশ্বাস ধীর, মুখে শান্তির ছায়া, যেন এই অল্পক্ষণের জন্যই অন্তত বন্দিত্বের ভয় ভুলে গেছে। বীর দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, কোনো ডাক দেয় না। এই মুহূর্তটুকু নষ্ট করতে ইচ্ছা হয় না। হেলিকপ্টার দরজা খুলতেই ঠান্ডা হাওয়ার ভেতরে ঢুকে পড়ে। বীর নিঃশব্দে এগিয়ে এসে ঈশার ঘুমন্ত দেহটাকে আলতো করে পাজা কোলে তুলে নেয়। তার বাহুতে ঈশার অবলীলায় মানিয়ে যায়, যেন সে বহুদিনের চেনা কোনো জায়গায় ফিরে এসেছে, যদিও এই স্থান তার কাছে বন্দিশালা। সিঁড়ি বেয়ে নেমে আসে বীর। চারপাশে অস্ত্রধারী গার্ডদের ভয়ঙ্কর নীরবতা, প্রতিটি পদক্ষেপে কেবল তার বুটের শব্দ আর হেলিকপ্টারে ধীরে থেমে যাওয়া রোটারের সাই সাই আওয়াজ। হেলিকপ্টার পিছনে মিলিয়ে গেলে সামনে দেখা যায় দূরে বিশাল প্রাসাদ ঝলমল করছে। অন্ধকারে বুকের মধ্যে দাঁড়ানো এক আলোর সাম্রাজ্য। গেটে পাহারাদারদের লাইন, মশলার আলো আর কড়া চোখে চারপাশ পর্যবেক্ষণ। বীর এগিয়ে যায় প্রাসাদের দিকে। উঁচু দেওয়ালের উপর বাতাসে পতপত করে উঠছে আরও একটি পতাকা, সদ্য দখল করা গোয়াতালেমার পতাকা। এ যেন পুরো বিশ্বকে ঘোষণা, এই রাজ্য এখন রাজবীর আলভারেজের দখলে। প্রাসাদের দরজা খুলে গেলে ভেতরে সোনালি ঝাড়বাতি আলো ঈশার মুখে পড়ে। সে তখনও ঘুমন্ত, কিন্তু এই আলোয় তার মুখ আরও নিষ্পাপ, আরও দুর্বল লাগে। বীরের ঠোঁটে এক অদ্ভুত তৃপ্তির রেখা ফুটে ওঠে। সে কেবল একটি রাজ্য নয়, তার সবচেয়ে মূল্যবান রত্নটিও নিজের হাতে ধরে রেখেছে।